সোনা এই শব্দটি শুনলে আপনার মানুষ চক্ষে কি ভেসে ওঠে? আমার মানুষ চক্ষে ভাসে বিয়ের সাজে কোনো অপূর্ব রূপবতী উপমহাদেশীয় কোনো নারী। কিন্তু সোনা কি শুধু মূল্যবান অলংকার তৈরির প্রয়োজন মেটানো এক ধাতু? আপনার নিশ্চয়ই জানা আছে বিশ্বজুড়ে সোনার দাম বাড়ছে হু হু করে। নিত্য নতুন রেকর্ড তৈরি হচ্ছে সোনার দামে। কেউ ভবিষ্যৎ নিরাপত্তার আশায় স্বর্ণ কিনছেন, কেউ বেশি দাম পেয়ে বেচে দিচ্ছেন। কিন্তু সোনার দাম এমন হু হু করে বাড়ছে কেন? কারা কিনছে? যুদ্ধ মহামারীর সাথে সোনার দাম বাড়ার কি সম্পর্ক? অতিমাত্রায় মূল্যবৃদ্ধি কি কোনো ভবিষ্যৎ বিপর্যয়ের পূর্বাভাস? সোনার সাথে আমরা যে কাগজে মুদ্রা দিয়ে পণ্য বিনিময় করি তার সম্পর্ক কি? পৃথিবীর সবচাইতে বেশি সোনা কোথায় আছে? চলুন এসব প্রশ্নের উত্তর খুঁজি। আমি আহারার হোসেন। ও হ্যাঁ, এই ভিডিওটি আপনি যদি শেষ পর্যন্ত দেখেন, আপনি জানতে পারবেন আগামী বছর অর্থাৎ 2026 সাল নাগাদ বিশ্ববাজারে সোনার দাম কত হবে। আর এ থেকে আপনি হয়তো সিদ্ধান্ত নিতে পারবেন আপনার উদ্বৃত্ত অর্থ দিয়ে এখনই কিছু সোনা কিনে রাখবেন, নাকি জমিয়ে রাখা সোনা এখনই বিক্রি করে দেবেন। এই গ্রাফটি দেখুন, সোনার দাম যেন একটানা আকাশ ছুঁয়েছে। 16 অক্টোবর ইতিহাস, প্রতি আউন্সের দাম পৌঁছে গেছে 4,328 মার্কিন ডলারে। পৃথিবীর ইতিহাসে এর আগে কখনো এত দাম হয়নি সোনার। বছরের শুরুতে মানে 2025 সালের জানুয়ারিতে দাম ছিল মাত্র $2,658। এমন অবিশ্বাস্য উত্থানে বিশ্বের বড় বড় বিনিয়োগ কোম্পানি হতবাক। তাদের সব পূর্বাভাস ধূলিসাৎ। সোনার বাজার এখন যেন পাগলা ঘোড়া, কেউই ধরতে পারছে না লাগাম। কিন্তু প্রশ্ন একটাই, এই ঊর্ধ্বগতি কত দূর যাবে? আর এর পেছনে কি কাজ করছে বৈশ্বিক অর্থনীতির প্রভাবশালী শক্তিগুলো? চলুন খুঁজে দেখি সেই উত্তরগুলো। এই মন্দিরটি হয়তো আপনাদের পরিচিত, শ্রী পদ্মনাভস্বামী মন্দির। কেরালার তিরুভনন্তপুরমে অবস্থিত। বিশ্বের সবচেয়ে ধনী মন্দিরগুলোর মধ্যে এটি শীর্ষে। বাইরে দেখলে মনে হতে পারে চারিদিকে সোনায় মোড়ানো, কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে মন্দিরের ভেতরে, ভূগর্ভস্থ গোপন ভল্টে। ভারতের 108টি বিষ্ণু মন্দিরের মধ্যে এটি অন্যতম। এখানকার মূল আকর্ষণ বিষ্ণুমূর্তির সোনার প্রলেপ ও অলংকার, যা শায়িত অবস্থায় রয়েছে ফণাযুক্ত সাপের ওপরে। মন্দিরের প্রধান প্রবেশদ্বারের টাওয়ার বা গোপুরম, কিছু দরজা ও প্রধান স্তম্ভেও ব্যবহার করা হয়েছে সোনার পাত। সূর্যের আলো পড়লেই পুরো মন্দির ঝলমল করে ওঠে। মন্দিরের ভূগর্ভস্থ 6টি ভল্টে রয়েছে বিপুল পরিমাণ সোনা ও মূল্যবান রত্ন। 2011 সালে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে 5টি ভল্ট খোলার অনুমতি দেয়া হয়। চোখ ছানা বড়া হওয়ার মতো দৃশ্য। একটি ভল্টে মিলেছে হাজার হাজার প্রাচীন স্বর্ণমুদ্রা, রোমান, নেপালি, ভেনেশিয়ান, ডাচ, বিষ্ণু, লক্ষ্মী সহ অন্যান্য দেবতার স্বর্ণমূর্তি, রত্নখচিত মুকুট, হীরা, পান্না, রুবি, নীলা। রয়েছে সোনার সিংহাসন, রথের অংশ, একটি সোনার পালকি, 10,000-এর বেশি হীরাখচিত মালা, রত্নখচিত পেটিকা। ধারণা করা হয় এই মন্দিরে 1 টন অর্থাৎ 1000 কেজির বেশি সোনা রয়েছে। পদ্মনাভস্বামী মন্দিরের মতো ভারত জুড়ে অনেক মন্দিরেই রয়েছে অসাধারণ সোনার ভাণ্ডার। সঠিক হিসেব নেই, তবে বিভিন্ন প্রতিবেদন ঘেঁটে ধারণা পাওয়া যায় ভারতের মন্দিরগুলোর মোট রত্ন ভাণ্ডারের মূল্য হতে পারে প্রায় $1.2 ট্রিলিয়ন। এটা বাংলাদেশের জিডিপির প্রায় 3 গুণ। মন্দিরগুলোর স্বর্ণভাণ্ডার বাদে শুধু ভারতীয় জনগণের হাতে কি পরিমাণ সোনার মজুত আছে কোনো ধারণা আছে আপনার? শুধু ভারতীয় জনগণের হাতে যে পরিমাণ সোনা আছে তার মোট ওজন কম বেশি 25,000 টন। হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনি, 25,000 টন। আমেরিকার গোল্ড রিজার্ভে যে পরিমাণ সোনা মজুদ আছে তার 3 গুণ। এই সোনা আসলে কত সোনা? আপনি যদি সব সোনা গলিয়ে এক জায়গায় আনেন তাহলে তা হবে একটি 3 তলা ভবনের সমান। এই সোনা পরিবহন করতে আপনার লাগবে 18 চাকা বিশিষ্ট 1000টি ট্রাক। একটি অলিম্পিকের সুইমিং পুলে যদি এই সোনা গলিয়ে আপনি ঢেলে দেন তাহলে সুইমিং পুলটির অর্ধেক ভরে যাবে। যদি সোনার বার বানান তাহলে সেই সোনার বারের সংখ্যা হবে 20 লাখ পিস। বিস্ময়কর, তাই না? কিন্তু দেশের ভেতরে এত মজুদ থাকবার পরেও ভারত এখন বিশ্বের অন্যতম বড় সোনার ক্রেতা। সোনার সবচেয়ে বড় ভোক্তা চীন, তারপরেই ভারত। প্রতি বছর দেশটি আমদানি করে প্রায় 800 টন সোনা। এছাড়া চোরাই পথেও ভারতে প্রবেশ করে বিপুল পরিমাণ সোনা।
বাংলাদেশকে এই চোরাচালানের একটি অন্যতম রুট বলে ধারণা করা হয়। আরবিআই, ভারতের কেন্দ্রীয় ব্যাংক। এই গ্রাফটি দেখুন, 2020 সালের পর থেকে আরবিআই ক্রমাগত সোনার মজুদ বাড়াচ্ছে। 2025 সালের অক্টোবরের হিসেবে এই মজুদের পরিমাণ 880 টন, যা ভারতের ইতিহাসে সর্বোচ্চ। রাশিয়া, চীন, তুরস্ক, পোল্যান্ড সহ অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংকও একই কাজ করছে। কিন্তু প্রশ্ন হলো, কেন রাষ্ট্রীয়ভাবে সোনার মজুদ বাড়ানো হচ্ছে? চলুন এবার জেনে নেই রাষ্ট্রীয় স্বর্ণ সংরক্ষণের পেছনের মূল কারণগুলো। এই ব্যক্তির নাম মানসা মুসা, পশ্চিম আফ্রিকার মালি সাম্রাজ্যের সম্রাট। তার শাসনকাল 1312 সাল থেকে 1337 সাল পর্যন্ত। মালিতে তখন ছিল বিশ্বের অন্যতম বড় সোনার খনি। মানসা মুসা নিয়ন্ত্রণ করতেন সোনার খনি ও সাহারা মরুভূমির বাণিজ্য পথ। বলা হয় পৃথিবীতে তখন মজুত করা সোনার প্রায় অর্ধেকটাই ছিল এই মানসা মুসার নিয়ন্ত্রণে। এখনকার হিসেবে তার সম্পদের মূল্য প্রায় 400 থেকে 500 বিলিয়ন মার্কিন ডলার। 1324 সালে হজ করতে যান মানসা মুসা। তখন সড়ক পথে হজে যেতে হতো। তার সঙ্গে ছিল 60,000 সৈন্য, অসংখ্য সঙ্গী সাথী এবং শত শত উট বোঝাই সোনা। পথে পথে সোনা বিলোতে বিলোতে এগোচ্ছিলেন তিনি। তার এই অকাতরে স্বর্ণ বিলোনোর ফলে মিশরে দেখা দেয় ব্যাপক মুদ্রাস্ফীতি। পরবর্তী 1 দশক মিশরের অর্থনীতি এই মুদ্রাস্ফীতির প্রভাবে বিপর্যস্ত হয়েছিল। যদিও মানসা মুসার সঙ্গে বর্তমানের সোনার দাম বা রাষ্ট্রীয় মজুদের সরাসরি সম্পর্ক নেই, তবে তিনি সবচাইতে বেশি সোনা মজুদকারী এক চরিত্র হিসেবে আজও ইতিহাসে টিকে আছেন। 18 শতকে ইউরোপে যে শিল্প বিপ্লব শুরু হয়েছিল, পরবর্তীতে তা ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। এর প্রভাবে বাণিজ্য ব্যবস্থা দ্রুত পাল্টাতে থাকে। অর্থনৈতিক সম্প্রসারণ চলে বিদ্যুৎ গতিতে। নগরায়ন হয়, উদ্ভব ঘটে শ্রমজীবী শ্রেণীর। রেল, জাহাজ ও টেলিগ্রাফের বিকাশ হয়। উন্নতির ছোঁয়া লাগে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থায়। পুঁজিবাদ ও বাণিজ্যের সম্প্রসারণে মানুষের জীবনধারায় অভূতপূর্ব পরিবর্তনের ছোঁয়া লাগে। শিল্প বিপ্লবের সময় বিনিময়ের জন্য কাগুজে মুদ্রার প্রচলন ছিল, কিন্তু মান নির্ধারণে একটি স্থির ভিত্তি দরকার হয়। প্রশ্ন ওঠে, কাগুজের নোটের আসলেই কি প্রকৃতি কোনো মূল্য আছে? থাকলে সেটা কত? উত্তর আসে, এই কাগুজে মুদ্রার বিনিময়ে যতটা সোনা কেনা যাবে, এই মুদ্রার প্রকৃত মূল্যমান ঠিক ততটা। এটা কিভাবে হলো? চলুন দেখে আসি। 1821 সাল ব্রিটেনে প্রথম চালু হলো গোল্ড স্ট্যান্ডার্ড। শিল্প বিপ্লব ও উপনিবেশের বিস্তারের ফলে ব্রিটেনে তখন বিশ্ব বাণিজ্যের ভরকেন্দ্র। নতুন পদ্ধতি চালু হওয়ায় বাণিজ্য ব্যবস্থা বড় ধরনের প্রভাব সৃষ্টি করে। কিন্তু প্রশ্ন হলো, কি এই গোল্ড স্ট্যান্ডার্ড? শিল্প বিপ্লবের পর কেন এটাকে গ্রহণ করা হলো? গোল্ড স্ট্যান্ডার্ড বা স্বর্ণমান হলো এমন অর্থনৈতিক ব্যবস্থা যেখানে একটি দেশের মুদ্রার মান নির্ধারিত হয় নির্দিষ্ট পরিমাণ সোনার ভিত্তিতে। অর্থাৎ কাগজের টাকার বিনিময়ে মানুষ চাইলে সোনা নিতে পারতেন। বিশ্বের ইতিহাসে গোল্ড স্ট্যান্ডার্ড বা স্বর্ণমান একটি যুগান্তকারী আর্থিক ব্যবস্থা হিসেবে মনে করা হয়। আর এর সূচনায় এই ব্যক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, স্যার আইজ্যাক নিউটন, যাকে আপনি চেনেন ভুবন বিখ্যাত পদার্থবিদ, পদার্থবিদ্যার জনক হিসেবে। গাছ থেকে আপেল পড়া দেখে কিভাবে তিনি মাধ্যাকর্ষণ শক্তি তত্ত্ব আবিষ্কার করে বসেছিলেন, সেই গল্প হয়তো আপনার জানা আছে। মাধ্যাকর্ষণ শক্তি তত্ত্ব ছাড়াও গতির সূত্র, আলোক বিজ্ঞান, ক্যালকুলাসের মতো জটিল গণিত বিজ্ঞানের আবিষ্কার ইতিহাসে তাকে অমর করে রেখেছে। কিন্তু এসব ছাড়াও অর্থনীতিতেও নিউটনের রয়েছে অসামান্য অবদান। সেই তথ্য এই ভিডিও তৈরির আগে আমার জানা ছিল না, আপনার জানা থাকলেও থাকতে পারে। স্যার আইজ্যাক নিউটনের একটি সিদ্ধান্তই বদলে দিয়েছিল ব্রিটিশ অর্থনীতির গতিপথ। রয়্যাল মিন্ট, যুক্তরাজ্যের সরকারি টাকশাল, অর্থাৎ যেখানে দেশের সরকারি মুদ্রা তৈরি হয়। বাংলাদেশ ব্যাংকের যেমন রয়েছে টাকা ছাপানোর জন্য দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন, গাজীপুরের এই প্রতিষ্ঠান টাকশাল নামে পরিচিত। তবে এখানে শুধুমাত্র কাগজে নোট ছাপানো যায়, ধাতব মুদ্রা মানে কয়েন তৈরি করা যায় না। রয়্যাল মিন্টের ইতিহাস বেশ পুরনো, 1100 বছরেরও বেশি। এটি শুধু মুদ্রাই তৈরি করে না, রাষ্ট্রের আর্থিক মান ও মুদ্রার গুণগত মান নিয়ন্ত্রণের দায়িত্ব সামলায়। খুব কম মানুষই জানেন যে জীবনের শেষ ভাগে ব্রিটেনের এই রাজকীয় টাকশালের দায়িত্বে ছিলেন আইজ্যাক নিউটন। তিনি ছিলেন মাস্টার অব দ্য রয়্যাল মিন্ট। গোল্ড স্ট্যান্ডার্ড নিয়ে নিউটন যুগান্তকারী সিদ্ধান্ত দেন 1717 সালে। তখন ইংল্যান্ডে চালু ছিল দ্বিমুদ্রা ব্যবস্থা।
সোনা ও রূপা দুই ধাতুর মুদ্রাই সরকারিভাবে তখন স্বীকৃত ছিল। কিন্তু এই দুই ধাতুর দামের ভারসাম্য রাখা ছিল অত্যন্ত জটিল একটি ব্যাপার। মাস্টার অব দ্য রয়্যাল মিন্ট হিসেবে নিউটন ধাতুর দাম হিসেব করে নতুন একটি ঘোষণা দিয়ে বসেন, আর তা হলো একটি সোনার গিনির মূল্য হবে 21 শিলিং। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হতেই বাজারে তুমুল হুড়োহুড়ি পড়ে যায়। দ্বিমুদ্রা ব্যবস্থা থেকে বাতিল হয়ে যায় রূপা, কমে যায় রূপার চাহিদা, রূপা বিক্রি হতে শুরু করে পানির দামে। অভ্যন্তরীণ বাজারে চাহিদা না থাকায় রূপার দাম প্রায় নেই হয়ে যায়। মানুষ রূপার মুদ্রা গলিয়ে বিক্রি করতে শুরু হয় রপ্তানি। আর উল্টো ঘটনা ঘটে সোনার ক্ষেত্রে। অর্থনীতিতে সোনার মুদ্রাই প্রধান মাধ্যম হয়ে ওঠায় চাহিদা বাড়তে থাকে বিদ্যুৎ গতিতে। নিউটনের উদ্দেশ্য ছিল মুদ্রা ব্যবস্থায় ভারসাম্য রাখা, কিন্তু তার এই সিদ্ধান্ত ইংল্যান্ডকে কার্যত রূপা থেকে সোনা ভিত্তিক অর্থনীতিতে পরিণত করে। আর এখান থেকেই জন্ম হয় গোল্ড স্ট্যান্ডার্ডের। নিউটনের নির্ধারিত স্বর্ণমান শুধু ইংল্যান্ড নয়, ধীরে ধীরে ইউরোপ ও বিশ্বের অন্যান্য দেশও অনুসরণ করতে শুরু করে। পরিবর্তন আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে 1944 সালে। ঐতিহাসিক ব্রেটন উডস চুক্তি আধুনিক বিশ্ব অর্থনৈতিক ইতিহাসে এক মাইল ফলক ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বৈশ্বিক মুদ্রা ও আর্থিক ব্যবস্থাকে নতুনভাবে গড়ে তোলার সূচনা। ব্রেটন উডস চুক্তিতে ডলারকে সোনার সঙ্গে যুক্ত রেখে নতুন ব্যবস্থা তৈরি হয়। এই শহরের নাম ব্রেটন উডস, নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে অবস্থিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি ও ফেসিবাদের বিরুদ্ধে 44টি মিত্র দেশের নেতারা এই শহরে মিলিত হন। যুদ্ধোত্তর অর্থনৈতিক অস্থিতিশীলতা দূর করা, আন্তর্জাতিক বাণিজ্য ও মুদ্রা বিনিময় স্থিতিশীল রাখা এবং বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো সহ নানা বিষয়ে 3 সপ্তাহ ধরে বৈঠক হয় ব্রেটন উডসে। এরপর ঐতিহাসিক চুক্তি। সেখান থেকেই জন্ম নেয় দুটি বৈশ্বিক প্রতিষ্ঠান, একটি হলো বিশ্বব্যাংক, আরেকটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF। আরও একটি ঐতিহাসিক ঘটনা ঘটে। ব্রেটন উডস চুক্তিতে বলা হয় প্রতিটি দেশ তাদের মুদ্রার মান নির্ধারণ করবে মার্কিন ডলারের বিপরীতে, আর মার্কিন ডলারের মান স্থির থাকবে সোনার দামের সঙ্গে। অর্থাৎ 1 আউন্স স্বর্ণ সমান 35 মার্কিন ডলার। এই চুক্তির পরই মার্কিন ডলার হয়ে ওঠে বিশ্বের কেন্দ্রীয় রিজার্ভ মুদ্রা। রিচার্ড নিক্সন মার্কিন যুক্তরাষ্ট্রের 37তম প্রেসিডেন্ট। স্নায়ুযুদ্ধের সময় নানা বিতর্কিত সিদ্ধান্তের জন্য আজও আলোচনা হয় তাকে নিয়ে। তেমনই একটি বিতর্কিত সিদ্ধান্ত ছিল গোল্ড স্ট্যান্ডার্ড বাতিল করা। এই ঘটনা পরিচিত নিক্সন শক নামে, কারণ ঐতিহাসিক সেই অর্থনৈতিক সিদ্ধান্ত বিশ্ব অর্থব্যবস্থার গতিপথ আমূল বদলে ফেলে। 1971 সালের 15ই আগস্ট মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন একাধিক অর্থনৈতিক পদক্ষেপ ঘোষণা করেন। এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল মার্কিন ডলারকে সোনায় রূপান্তরের সুযোগ বন্ধ করে দেয়া। আর এর মাধ্যমে সমাপ্তি ঘটে গোল্ড স্ট্যান্ডার্ড যুগের। তার ওই পদক্ষেপের পেছনে কাজ করে কয়েকটি কারণ। মার্কিন অর্থনীতি তখন সংকটে। ভিয়েতনাম যুদ্ধ, সামাজিক কর্মসূচি এবং আন্তর্জাতিক ব্যয় বেড়ে যাওয়ায় বিপুল পরিমাণ ডলার ছাপতে থাকে আমেরিকা। বাজারে ছড়িয়ে পড়ে প্রচুর পরিমাণে ডলার, কিন্তু সোনার মজুদ ছিল না আগের মতো। এতে দেখা দেয় বিশ্বাসের সংকট। বিভিন্ন দেশ আশঙ্কা করে যে আমেরিকার হাতে হয়তো ডলারের বিপরীতে ফেরত দেওয়ার মতো পর্যাপ্ত সোনা নেই। ফ্রান্স সহ কয়েকটি দেশ ডলারের বিনিময়ে সোনা দাবি করে বসে। সংকট বাড়তে থাকায় নিক্সন টেলিভিশনে ঘোষণা দেন যে আর কোনো দেশ ডলার দিয়ে সোনা নিতে পারবে না। এই ঘোষণার মধ্য দিয়েই অবসান ঘটে গোল্ড স্ট্যান্ডার্ড যুগের। নিক্সনের এই সিদ্ধান্তে ওলট পালট হয়ে পড়ে বিশ্ব অর্থনীতির শৃঙ্খলা। পাগলা ঘোড়ার গতিতে বাড়তে শুরু করে সোনার দাম। ব্রেটন উডস ব্যবস্থা ভেঙে পড়ায় শুরু হয় ভাসমান বিনিময় হার। ডলার হয়ে যায় সম্পূর্ণ ফিয়াট মানি, অর্থাৎ সোনা দিয়ে মূল্য নির্ধারণ নয়, সরকারের ঘোষণা ও জনগণের আস্থার উপর নির্ভরশীল হয়ে পড়ে মার্কিন মুদ্রার মান। সরকার যদি বলে মুদ্রার মূল্য এত, তাহলে তাই হবে মূল্য। বর্তমানে ডলার, ইউরো, রুপি, এমনকি বাংলাদেশের টাকা সবই ফিয়াট মানি। সোনার বাজারে নিক্সন শকের প্রভাব ছিল বৈপ্লবিক ও ঐতিহাসিক। ওই সিদ্ধান্তের পরই ইতিহাসে প্রথমবারের মতো সোনার দামে বিস্ফোরণ ঘটে। অথচ এর আগে সোনার দাম ছিল স্থিতিশীল। 1944 থেকে 1971 সাল পর্যন্ত ব্রেটন উডস চুক্তি অনুযায়ী 1 আউন্স সোনা বিক্রি হতো 35 মার্কিন ডলারে। 2 বছরের ব্যবধানে বেড়ে দাঁড়ায় 120 ডলারে। 1980 সালে 850 ডলারে গিয়ে ঠেকে, অর্থাৎ মাত্র 9 বছরে বেড়ে যায় 24 গুণ। এটাকেই বলা হয় দ্য গ্রেট গোল্ড বুল মার্কেট। সোনার সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার সঙ্গে সঙ্গে ডলারের উপর বিশ্বাস কমে যায় মানুষের, হ্রাস পায়
ডলারের মান। এই অবস্থার মধ্যে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো রিজার্ভে সোনার মজুদ অব্যাহত রাখে, কারণ প্রাচীনকাল থেকেই এটি নিরাপদ সম্পদ হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। বর্তমানে প্রায় সব দেশের কেন্দ্রীয় ব্যাংকেরই অর্থনৈতিক নিরাপত্তা ও বৈদেশিক মুদ্রা রিজার্ভের অংশ হিসেবে সোনা মজুদ থাকে। বিশ্বে সবচেয়ে বড় গোল্ড রিজার্ভধারী দেশ হল যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি, ফ্রান্স, রাশিয়া, চীন, সুইজারল্যান্ড, ভারত ও জাপান। মানচিত্রের এই অঞ্চলটি দেখুন, ক্রাইমিয়া। 2014 সালে ইউক্রেনের এই ভূখণ্ডটি দখল করে নেয় রাশিয়া। এটি ছিল 21 শতকের অন্যতম বড় ভূ রাজনৈতিক ঘটনা, যা আজও বিশ্ব রাজনীতিতে গভীরভাবে প্রভাব ফেলছে। ক্রাইমিয়া কৃষ্ণ সাগরের একটি উপদ্বীপ, ঐতিহাসিকভাবে যার কৌশলগত গুরুত্ব অনেক। ক্রাইমিয়া দখলের পর থেকেই বিশ্বব্যাপী সোনার বাজার অস্থির হয়ে ওঠে। এর কারণ আন্তর্জাতিক প্রতিক্রিয়া রাশিয়ার পক্ষে যায়নি। বিশ্বের বেশিরভাগ দেশ পুতিনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে। রাশিয়ার উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। অবরোধের মুখে পড়ে ডলারের বিকল্প হিসেবে সোনাকেই বেছে নেয় রাশিয়া। এই গ্রাফটি দেখুন, 2014 সালের পর থেকে মজুদ বাড়াচ্ছে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক। সম্প্রতি এই বৃদ্ধির হার আরও গতি পেয়েছে। 1995 সালের জুন মাসে রাশিয়ার কাছে মাত্র $2 বিলিয়ন সোনা মজুদ ছিল। 2025 সালের ফেব্রুয়ারিতে সেটা বেড়ে হয়েছে $217 বিলিয়ন। কোভিড-19 মহামারী 100 বছর পর বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ে বিশ্ব। 2020 সালে মহামারীর শুরুতেই বিশ্ব অর্থনীতি থমকে যায়। দেশে দেশে লকডাউন, উৎপাদন, বাণিজ্য, ভ্রমণ সবকিছু স্থবির হয়ে পড়ে। এ সময় মানুষ আবারও ঝোঁকে নিরাপদ সম্পদ সোনার দিকে। চাহিদার সঙ্গে বাড়তে থাকে সোনার দাম। 2022 সালের ফেব্রুয়ারি মাস, ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। দৃশ্যপট পাল্টাতে থাকে দ্রুত। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ব্যাপক অর্থনৈতিক অবরোধ চাপায় রাশিয়ার উপর। এবার এই গ্রাফটি দেখুন, সোনা মজুতকারী দেশের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে চীন। কিন্তু এক দশক আগে পরিস্থিতি মোটেও এমন ছিল না। 2015 সাল থেকে দেশটি দ্রুত গতিতে স্বর্ণের মজুদ বাড়াচ্ছে। চীনের রিজার্ভ এখন প্রায় 2300 টন। গত 5 বছরের ব্যবধানে দ্বিগুণ হয়েছে। দ্য কনভারসেশন গবেষণাভিত্তিক সংবাদ ও বিশ্লেষণের ক্ষেত্রে বিশ্বের শীর্ষ প্রকাশনা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। গত 16 অক্টোবর এই নিবন্ধটি প্রকাশিত হয়েছে। শিরোনাম, স্বর্ণের দাম আকাশচুম্বী, কেন এমন হচ্ছে এবং এই বৃদ্ধি কি চলতেই থাকবে? মূলত 3টি কারণে স্বর্ণের দাম আকাশচুম্বী হচ্ছে। এর প্রথম কারণগুলোর মধ্যে রয়েছে সরকারের অতিরিক্ত ঋণগ্রস্ততা, সম্ভাব্য মার্কিন শাটডাউন নিয়ে অনিশ্চয়তা এবং ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে উদ্বেগ। এরপরই আসছে উদীয়মান অর্থনীতির দেশগুলোর ভূমিকা। খুচরা বিনিয়োগকারীদের পাশাপাশি কিছু উদীয়মান অর্থনীতির দেশ, বিশেষ করে চীন ও রাশিয়া, তাদের রিজার্ভ মুদ্রা মার্কিন ডলার থেকে সরে সোনাকে রিজার্ভ হিসেবে রাখছে। IMF এর হিসেব অনুযায়ী 2006 সাল থেকে উদীয়মান অর্থনীতিগুলোর কেন্দ্রীয় ব্যাংকগুলোতে সোনার মজুদ বেড়েছে 161%, যা এখন প্রায় 10,300 টনের মতো। তুলনায় 1955 থেকে 2005 সাল পর্যন্ত 50 বছরে এই বৃদ্ধির হার ছিল মোটে 50%। কেন উদীয়মান দেশগুলো সোনায় ঝুঁকছে? এই পরিবর্তনের মূল কারণ হলো মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলোর আর্থিক নিষেধাজ্ঞা। যে দেশগুলো ডলার, ইউরো, ইয়েন বা পাউন্ডে রিজার্ভ রাখে, তারা এখন এসব মুদ্রাকে রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ মনে করছে। 2014 সালে ক্রাইমিয়া দখলের পর রাশিয়ার সোনা কেনা আরও বেড়েছে এবং এখন তাদের কাছে বিশ্বের অন্যতম বৃহৎ সোনার মজুদ রয়েছে। চীন মার্কিন ট্রেজারি বন্ড বিক্রি করে সোনা কিনছে, যা তাদের ডি-ডলারাইজেশন কৌশলের অংশ। অর্থাৎ তারা মার্কিন মুদ্রার উপর নির্ভরতা কমাতে চায়। সোনার দাম বৃদ্ধির পেছনে আরেক কারণ হলো গোল্ড ETF এর অতিরিক্ত চাহিদা। এই গোল্ড ETF আসলে কি? ETF বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এমন এক ধরনের তহবিল যার মাধ্যমে শেয়ার বা বন্ডের মতো সোনাও শেয়ার বাজারে কেনাবেচা করা যায়। 2003 সালে গোল্ড ETF প্রথম চালু হয়। এর আগে সাধারণের জন্য সোনায় বিনিয়োগ করা বেশ কঠিন ছিল, কিন্তু ETF সহজলভ্য হওয়ায় সোনা এমন এক ধরনের আর্থিক সম্পদের রূপ নিয়েছে যা শেয়ার বা বন্ডের মতোই লেনদেনযোগ্য। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল স্বর্ণবাজার ও স্বর্ণশিল্পের সর্বোচ্চ কর্তৃপক্ষ। সংস্থাটি জানাচ্ছে, গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত গোল্ড ETF-এ অর্থপ্রবাহ হয়েছে রেকর্ড পরিমাণ $64 বিলিয়ন। এতটা অর্থপ্রবাহ আগে আর কখনো দেখা যায়নি। কিন্তু সোনার দাম কি আরও বাড়বে? হ্যাঁ, আন্তর্জাতিক পূর্বাভাসগুলো এমন তথ্যই দিচ্ছে।
গোল্ডম্যান স্যাক্স যুক্তরাষ্ট্রের প্রভাবশালী বিনিয়োগ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। কাজের পরিধি বিশ্বজুড়ে বিস্তৃত। বাণিজ্য, লেনদেন ও আর্থিক নানা বিষয় নিয়ে বিশ্লেষণ ও পরামর্শ প্রকাশ করে সংস্থাটি। গত মার্চের শেষের দিকে গোল্ডম্যান স্যাক্স পূর্বাভাস দিয়েছিল যে 2025 সালের শেষ ভাগে প্রতি আউন্স স্বর্ণের দাম $3,300 পৌঁছাবে। সর্বকালের রেকর্ড ছোঁয়ার পর গোল্ডম্যান স্যাক্স তাদের পূর্বাভাস পর্যালোচনা করছে। সংস্থাটি এখন বলছে 2025 সালেই প্রতি আউন্স সোনার দাম পৌঁছাবে $4,900। এবারের পূর্বাভাস কি সত্যি হবে? এইচএসবিসি ব্যাংকের বিশ্লেষকরা বলছেন আরও বাড়বে সোনার দাম। এই ব্যাংকের দাবি 2026 সালের মধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম $5,000 স্পর্শ করবে। আরও আগ্রাসী পূর্বাভাস দিয়েছে ব্যাংক অব আমেরিকা। স্বর্ণের রেকর্ড পরিমাণ বিনিয়োগ পর্যালোচনা করেছে তারা। অনুমান করছে আগামী বসন্তের মধ্যেই প্রতি আউন্স স্বর্ণের দাম উঠতে পারে $6,000 পর্যন্ত। তার মানে 2025 সালের শুরুতে যে দাম ছিল 2026 সালে হবে দ্বিগুণেরও বেশি। প্রশ্নটি এখন অনেকের, বিশ্বে এত সোনা আসে কোথা থেকে? উত্তরটা লুকিয়ে আছে এই 10টি দেশের হাতে। বিশ্বের সবচেয়ে বেশি সোনা উৎপাদন করে চীন, রাশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, ঘানা, মেক্সিকো, ইন্দোনেশিয়া, পেরু ও উজবেকিস্তান। এই গ্রাফটি দেখুন। বিশ্বের শীর্ষ সোনার উৎপাদক দেশ চীন। 2015 থেকে 2021 পর্যন্ত তাদের উৎপাদন কিছুটা কমেছিল, কিন্তু 2022 সাল থেকে আবার ঘুরে দাঁড়িয়েছে তারা। 2024 সালে চীন তুলেছে প্রায় 380 টন সোনা, একেবারে শীর্ষে। পিছিয়ে নেই রাশিয়াও। 2014 সাল থেকে দ্রুত গতিতে সোনার উৎপাদন বাড়িয়েছে তারা। 2024 সালে উত্তোলন করে তারা 330 টন। বিশ্লেষকরা বলছেন পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রাশিয়া ও চীন উভয়ই ডলারের বিকল্প মূল্যভিত্তিক সম্পদ হিসেবে সোনার উপর নির্ভরতা বাড়াচ্ছে। অর্থাৎ এক অর্থনৈতিক গোল্ড রেস চলছে সুপার পাওয়ারগুলোর মধ্যে। তবে স্বর্ণের দামের ঊর্ধ্বগতিতে আশঙ্কার দিকও রয়েছে। ইতিহাসে সোনার দামের দীর্ঘমেয়াদী উত্থান কখনো কখনো অর্থনৈতিক বিপর্যয় ডেকে এনেছে বলে মনে করা হয়। যেমন 1970-এর দশকের মুদ্রাস্ফীতি, 2000 থেকে 2001-এর .com ধস এবং 2008-এর মহামন্দা। ব্লুমবার্গের বিশ্লেষণে বলা হচ্ছে এসব উত্থান সাধারণত সংকটের সময়ই ঘটে, সংকটের আগে নয়। 2001 থেকে 2007 সালের মধ্যে সোনার দাম 3 গুণ বেড়েছিল, কিন্তু তা কি 2008 সালের মন্দার পূর্বাভাস দিয়েছিল? এটা একেবারেই স্পষ্ট নয়। বর্তমানে সোনার দাম বৃদ্ধি এখনই কোনো নিশ্চিত সংকেত দিচ্ছে না যে সামনে বড় আর্থিক বিপর্যয় আসবেই। কিন্তু যদি এসে যায়, সেই বিপর্যয় সামাল দেওয়ার প্রস্তুতি কি আপনার এবং আমার আছে?